কিছু সাপ শিকারী এমন একটা দৈত্যকার সাপের সন্ধান পায় যেটা মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল। তারপর কি হয় সেটাই দেখব আজকের এই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা একটা জঙ্গলের মধ্যে এরকম চারজনকে দেখি যারা এরকম জঙ্গল টঙ্গল থেকে বিভিন্ন ধরনের সাপ চুরি করে সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে থাকে। আসলে এরা ছিল সাপ শিকারী। আর আজ এরা চারজন সাপ ধরার জন্য যেই আইল্যান্ডে এসেছে সেটা ছিল চীনের সবচেয়ে ভয়ঙ্কর একটা জঙ্গল, স্নেক সার্পেন্ট আইল্যান্ড। ওদের মধ্যেই টাপু নামের এই ছেলেটা এই দিন সাপ ধরার জন্য একটা মুরগিকে চারা বানিয়ে দড়ি বেঁধে একটা ছোট্ট গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন ওদের মনে হয় কিছু একটা মুরগিটাকে ধরেছে, তখন ওরা ওই দড়িটাকে টানতে শুরু করে। তবে মুরগি তো আসেই না, বরং দড়িটাই ছিঁড়ে ছিটকে চলে আসে। ওরা ভাবে তার মানে বড় কোনো সাপ এসছে যেটা বেচলে ওরা প্রচুর টাকা পাবে। সেই জন্য টাপু তখন ওর পাশে থাকা ছেলেটি দাজিকে বলে, আমি ভিতরে ঢুকে সাপটা বার করার চেষ্টা করছি, যখন আমি আওয়াজ দেব তোমরা আমায় ওপরে টেনে নিও। টাপু এরপর নিজের হাতে কিছু কভার পরে নিয়ে নিচে যায় যাতে সাপটা ওকে কামড়াতে না পারে। ভিতরে গেলে টাপু একটা সাপ দেখতে পায়। ও হাত বাড়িয়ে ওই সাপটাকে ধরার চেষ্টা করে। টাপু দাজিকে বলে, আমায় ওপরে টানো, কিন্তু দাজি ওকে ওপরে টানে না। দাজি ওর সাথে ইয়ার্কি করতে লাগে। এই সময় ওখানে একটা বিশাল বড় সাপ চলে আসে। সাপটা এতটাই বড় ছিল যে ও আস্ত একটা মানুষকেও খেয়ে ফেলতে পারবে। টাপু সাপটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও দাজিকে চিৎকার করে ওপরে টানার জন্য বলে। ও ছটফট করতে থাকে। তখন বাকি দুজনের মনে হয় যে টাপু কোনো সমস্যায় পড়েছে। ওরা টাপুকে ওপরে টানার চেষ্টা করে, তবে সাপটা ওকে ভিতরে টেনে নেয়, যার পর সাপটা টাপুকে মেরে খেয়ে ফেলে। দাজি তখন ওই গর্তটার মধ্যে হাত ঢুকিয়ে দেখার চেষ্টা করে যে টাপু আছে কি না। তবে সেই ছোট সাপটা দাজির হাতে কামড়ে ধরে। একজন একটা কাটারি দিয়ে সাপটার লেজটা কেটে দেয়। ওরা তিনজন মনে করে ভিতরে বিশাল কোনো মনস্টার লুকিয়ে আছে, সেই জন্য ওরা একটুও দেরি করে না, ওখান থেকে পালায়। এই দিন রাত্রিবেলায় ওরা প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেই এই আইল্যান্ড থেকে পালাচ্ছিল। ওরা রীতিমতন ভয়ে থরথর করে কাঁপছিল। দাজির ধারণা ওর জন্যই টাপু ওখানে মরে গেল। এই সময় ওরা বুঝতে পারে ওদের নৌকোর নিচে কিছু একটা ঘুরছে। আচমকাই নৌকোটা বীভৎস দুলতে লাগে। ওরা মারাত্মক ঘাবড়ে যায় যে সাপটা চলে এলো না তো। নৌকোটা এত বেশি দুলছিল, এই সময় ওদের মধ্যে একজন সমুদ্রে পড়ে যায়। তারপরই ওই বিশাল বড় সাপটা সমুদ্র থেকে বেরিয়ে এসে ওই ছেলেটাকে মেরে দেয়। দাজির তো এইসব দেখে কালঘাম ছুটছে। এই সময় ওদের নৌকোটার ওপরেই ওই সাপটাকে বসে থাকতে দেখতে পায়। এরপরই সাপটা দাজিকেও খেয়ে নেয়। এখন ওদের চারজনের মধ্যে শুধুমাত্র একজনই বেঁচে ছিল, যে হচ্ছে বামিয়ান। বামিয়ান এতটাই ঘাবড়ে গেছিল যে ও পাগলের মতো আচরণ করছিল। আর তারপরই ওই সাপটা ওর সামনে চলে আসে। দেখা যায় নৌকোর মধ্যে একটা ক্যামেরাও রাখা ছিল, যেটা চালু ছিল। সব কিছুই রেকর্ড হচ্ছিল ওই ক্যামেরাটার মধ্যে। ইতিমধ্যেই সাপটা বামিয়ানকেও খেয়ে ফেলে। দৃশ্য বদলায়। আমরা এইবার এই মুভির মেন ক্যারেক্টারগুলোকে দেখতে পাই। এ হচ্ছে চেন। চেনও একজন সাপ শিকারী। চেন আজ একটা বাড়িতে এসেছে একটা সাপকে ধরার জন্য। ও দেখে বাড়ির ভিতরে একটা লোক এবং লোকটার বাচ্চাটাকে ওই সাপটা ঘিরে বসে রয়েছে। এই সময় আচমকাই ওই সাপটা চেনের দিকে অ্যাটাক করে দেয়। তবে চেনের কাছেও সাপ ধরার নিনজা টেকনিক ছিল। ও বিভিন্নভাবে ওই সাপটাকে বিরক্ত করতে লাগে। সবশেষে চেন ওই সাপটাকে ধরে নেয় এবং ওই লোকটা আর তার বাচ্চাটাকে বাঁচিয়ে দেয়। এই সময় চেনের ছোটবেলাকার বন্ধু মাফেন ওর কাছে আসে। মাফেন চেনকে বলে, আমার বন্ধু বামিয়ান আর ওর সাথীদের সাথে কিছু তো ঘটেছে। মাফেন চেনকে নিজের ফোনের কিছু ভিডিও দেখায়। মাফেন বলে বামিয়ান মারা গেছে, আর যারা যারা জঙ্গলে শিকার করতে গেছিল ওদের মধ্যে একজনের বডি নদীর ধার থেকে উদ্ধার করা হয়েছে। সাথেই ও চেনকে জানায় ওরা প্রচণ্ড ভয়ঙ্কর স্নেক আইল্যান্ডে গেছিল। এইবার আমরা নিউজে বেং নামের একজন হাই প্রোফাইল লোককে দেখতে পাই। বেং আজ একটা নিউজ চ্যানেলকে বলছে যে তার ইচ্ছা ওই স্নেক আইল্যান্ডকে একটা ইকো ট্যুরিজম প্লেস বানিয়ে দেওয়া, যাতে বাইরে থেকে পর্যটকরা ওখানে ঘুরতে যেতে পারে। তাছাড়া বেং এই প্রজেক্টের পিছনে মোটা টাকা ইনভেস্টও করে ফেলেছে। এদিকে চেন যায় স্নেক বিভাগ ম্যানেজমেন্ট অফিসে, আর ওখানকার স্টাফেদেরকে জানায় যে সাপটা আইল্যান্ডে দেখা গেছে ওটা প্রায় 15 মিটার বড়।
এরকম সাপ বহু যুগ আগে দেখা যেত, এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমরা পিছনে যে সাপটাকে দেখতে পাচ্ছি এই সাপটাই বামিয়ানকে মেরেছে। কিন্তু এখানেই এই মিটিংয়ে উপস্থিত থাকা একজন মেয়ে স্টাফ যার নাম জিয়াও, ও বলে এরকমটা হতে পারে না, কারণ আজ থেকে 58 মিলিয়ন বছর আগেই এই টাইটান পাইথন জাতীয় সাপগুলো মরে গেছে। চেন তখন ওখানে সেই ভিডিও ফুটেজগুলো চালায় যেটা ওই দিন নৌকোয় রেকর্ড হয়েছিল, আর সেই ভিডিও দেখে ওখানে থাকা প্রত্যেকটা স্টাফের পা থেকে মাটি সরে যায়। চেন তখন এখানে নিজের ইচ্ছের কথা জানায় যে স্নেক আইল্যান্ডকে কোনো পর্যটক কেন্দ্র নয়, বরং স্নেক কিংয়ের রিজার্ভ সেন্টার করা হোক, কারণ ওই জায়গাটা কখনোই মানুষ ঘুরতে যাওয়ার মতো নয়। ওখানে প্রচুর বড় বড় ভয়ানক সব সাপ থাকে। জিয়াও এরপর চেনের ব্যাপারে খুঁটিনাটি খুঁজতে শুরু করে, তো ও জানতে পারে যে চেন আসলেই একজন এক্স মিলিটারি অফিসার, সাথেই সে স্নেক কিংয়ের একজন বংশধর। এইবার সেই বেং নামের বিজনেসম্যান একদিন জিং লাও নামের একটি ছেলের সাথে দেখা করে। এই জিং লাও হচ্ছে একজন গ্যাংস্টার যে নিজেকে স্নেক কিংয়ের বংশধর বলেই সমাজের কাছে পরিচয় ছড়িয়ে রেখেছে। বেং এখানে জিং লাওকে বলে চেনই আসল স্নেক কিংয়ের বংশধর, যে কথাটা শুনতেই জিং লাও এবং ওর লোকেরা প্রচণ্ড চটে যায়। তখন বেং আবারও বলে যে না না, তুমি স্নেক কিংয়ের বংশধর। সাথেই বেং এখানে জিং লাওকে চেনের একটা ছবি দেখিয়ে বলে যে এ হচ্ছে চেং, এ ওই আইল্যান্ডে গিয়ে তদন্ত করতে চলেছে। চেন যদি এতে সফল হয় তাহলে টাইটান পাইথন ও পেয়ে যাবে, যার ফলে আমার সমস্ত ইনভেস্টমেন্ট জলে চলে যাবে। বেং জিংলাওকে বলে তুমি যদি একে আটকাও তাহলে আমি তোমায় প্রচুর সোনা দেব। জিংলাও এটা করতে রাজি হয়। বেং তখন জিংলাওকে প্রচুর সোনার বিস্কুট দেয়। জিংলাও বলে আপনি চিন্তা করবেন না, সরকার থেকে যখন ওখানে রিসার্চ করতে যাবে তো তারা ওখান থেকে কোনো টাইটান পাইথন পাবে না। পরদিনই চেন, মাফেন আর জিয়াও ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুটা দূরেই চেন ওখানে জিংলাওয়ের কিছু লোকেদের দেখতে পায়। দেখা যায় জিংলাও এবং ওর লোকেরা আগেই ওই আইল্যান্ডে পৌঁছে গেছিল। ওরা ইতিমধ্যেই জঙ্গলের মধ্যে ক্যাম্প লাগানো শুরু করে দিয়েছিল। ওখানে প্রচুর লোক একসাথে কাজ করছে। জিংলাও আসলে এই আইল্যান্ডের সাপ ধরে ধরে সেগুলোকে কালো বাজারে বিক্রি করে থাকে। এই সময় এই জঙ্গলে যারা কাজ করছিল ওদেরই মধ্যে একজন কর্মী হালকা হওয়ার জন্য একটা ফাঁকা জায়গায় যায়। ওখানে একটা কুকুর বাঁধা ছিল। কুকুরটাকে দেখে এরকম মনে হচ্ছিল যে কিছু তো একটা আছে আশপাশে। কুকুরটা প্রচণ্ড লাফালাফি করছিল। আচমকাই ওখানে একটা সাপ চলে আসে আর লোকটাকে ছোবল মেরে দেয়। লোকটা কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে ক্যাম্পের দিকে চলে আসে। এই সময় দেখা যায় প্রচুর বড় একটা কিংকোবরা এখানে চলে এসেছে। ওকে দেখতেই সবাই পড়ি কি মরি করে ছুটতে শুরু করে। তখনই অন্য একজন কর্মীর সামনে ওই কিংকোবরাটা চলে আসে। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওঠে। কিন্তু এই সময় ক্যাম্পের মধ্যে থেকে দুটো ছেলে আর একটি মেয়ে বাইরে বেরোয়, যারা হচ্ছে জন, ইয়ং আর আলিয়া। এরা তিনজন আসলে ভাই বোন। এরা তিনজনই সাপ ধরায় এক একটা এক্সপার্ট। জন নামের ছেলেটি এইবার কিংকোবরাকে ধরার জন্য এগোয় আর খুব সহজেই ও কিংকোবরাকে ধরে ফেলে, যার পর ও সাপটাকে জিং লাওকে দিয়ে দেয়। এই সময় চেন, মাফেন আর জিয়াও এখানে চলে এসেছিল। চেন জিং লাওকে বলে তুমি এখানে কি করছো? সাথেই চেন ওকে বলে কিংকোবরাকে আমায় দিয়ে দাও, তোমার ভালো হবে যদি তুমি এই কালোবাজারি ধান্দাগুলো বন্ধ করে দাও। তবে জিং লাও তো ওকে সাপটা দেয়ই না, বরং ওকে নিয়ে খিল্লি করতে থাকে। এখানে জিং লাও আর চেনের মধ্যে চরম মারপিট হয়। সবশেষে চেন এখানে জিং লাওকে হারিয়ে ওর থেকে ওই কিংকোবরাটাকে নিয়ে নিজেদের সাথে নিয়ে চলে যায়, যার পর ঘন জঙ্গলের ভিতরের একটা জায়গায় গিয়ে ওরা ওকে সুস্থভাবে ছেড়ে দেয়। চেন, মাফেন আর জিয়াও এরপর এই আইল্যান্ডের আরও কিছুটা ভিতর দিকে এগোয়। ওরা জঙ্গলের প্রতিটা কোনায় কোনায় রিসার্চ করে। জঙ্গলে একটুও মোবাইল নেটওয়ার্ক ধরছিল না। এইবার সূর্য অস্ত যায়। সন্ধে থেকেই খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এখানে। চেন তখন বাকিদের নিয়ে জঙ্গলের ভিতরের একটা কেবিনে যায়, যেখানেই চেনের দাদু থাকতো। ওরা তিনজন ওই কেবিনটায় ঢুকলে একটা আঁশটে পচা গন্ধ ওদের নাকে আসে। ওরা সেই জন্য পুরো কেবিনটাকে ভালো করে চেক করে দেখছিল। আর এই সময় ওপর থেকে একটা লাশ মাফেনের একদম সামনে পড়ে। চেন ওদের বলে এটা দাজি, বামিয়ানের বন্ধু। জিয়াও বিষয়টা বুঝতে পেরেছিল যে টাইটান পাইথন প্রথমে একে গিলে নিয়েছিল, যার পর জঙ্গলে এসে বমি করে বার করে দিয়েছে। জিয়াও বলে জলের মধ্যে থেকে থেকেই গলে পচে গেছে এর শরীরটা।
মাফেন কিছুটা অবাক হয় যে জিয়াও কিভাবে এত কিছু জানে। জিয়াও তখন ওকে বলে, আমি স্নেক রিসার্চার ইনস্টিটিউটে বেশ কিছু বছর পড়াশোনা করেছি। এরপর জিয়াও নিজের জামা কাপড় পাল্টাচ্ছিল। এই সময় দেখা যায় ঝং আর ইয়ং এদের পিছু করতে করতে এখানে চলে এসেছে। চেন জানায়, আমার দাদু একবার টাইটান পাইথনকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। ওই সময় সে এই কেবিনে থেকেই কাজকর্মগুলো করত। এদিকে আমরা দেখি ঝং আর ইয়ং জঙ্গল থেকে ছোট ছোট সাপের বাচ্চা ধরে ধরে ওই কেবিনের ভিতর ছেড়ে দিচ্ছে। চেন এইবার যখন দরজাটা খোলার চেষ্টা করে তখন দরজাটা খোলে না। এই সময় মাফেন দাজির শরীরের ওপর একটা সাপ দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। চেনকে মাফেন সেটা দেখালে চেন ওই সাপটাকে ওখান থেকে সরিয়ে দেয়, কিন্তু তখন অন্য আরেকটা সাপ মাফেনকে পিছন থেকে ছোবল মেরে দেয়। পাশের ঘরে দেখা যায় ইয়ং জিয়াওকে বাইরে টেনে নিয়ে চলে এসেছে আর দুজন মিলে জিয়াওকে মারার চেষ্টা করছে। এদিকে চেন তখন মাফেনকে অ্যান্টি স্নেক ভেনম মারছিল। এই সময় ঝং বাইরে থেকে একটা গান দিয়ে চেনকে একটা ইঞ্জেকশন মেরে দেয়। চেনের শরীর অবশ হয়ে পড়ে। বেশ কিছু ছোট ছোট সাপ এসে চেন আর মাফেনকে ঘিরে নেয়। এদিকে ইয়ং জিয়াওকে মারার সাথে সাথেই ওর সাথে জোর জবরদস্তি করবার চেষ্টা করছিল। এই সময় ওখানে সেই দৈত্যাকার সাপ টাইটান পাইথন চলে আসে। সাপটা সোজা ইয়ংকে মুখে করে ধরে নিয়ে চলে যায়। ঝং এখানে এলে দেখে পাইথনটা ইয়ংকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য ও ওদের পিছনে ছোটে। ভিতরে চেন আর মাফেনের অবস্থা গুরুতর হয়ে যাচ্ছিল। জিয়াও ভেতরে আসলে চেন ওকে বলে, তাড়াতাড়ি মাফেনকে অ্যান্টিভেনম দাও। এইবার পরদিন সকাল হতেই এরা এগোতে শুরু করে। রাস্তায় চেন, মাফেন আর জিয়াও আলোচনা করছিল যে জিংলাওয়ের লোকেরাই ওদের ওপর অ্যাটাক করছিল। একটু দূরে যেতেই এরা টাইটান পাইথনের ছাপ দেখতে পায়, সাথেই ওখানে ঝংও খুব খারাপ অবস্থায় পড়েছিল। জিয়াও ওখান থেকে টাইটান পাইথনের ফলিকিউলার ফ্লুইড পায়। ও বুঝে যায় যে টাইটান পাইথন খুব শীঘ্রই ডিম পাড়তে চলেছিল। চেন এরপর ঝংকে উঠিয়ে ক্যাম্পে নিয়ে যায়। ওর অবস্থা খুব খারাপ ছিল। এই সময় আলিয়া নিজের আরেক ভাই ইয়ংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে জিয়াওকে। জিয়াও বলে, আমরা জানি না সে কে। জিংলাওয়ের লোকেরা ভাবছিল যে চেনরাই কিছু করেছে, কিন্তু তখন ঝং তাদেরকে বলে যে চেং আর ওর সাথীরা আমার প্রাণ বাঁচিয়েছে। ইয়ংকে পাইথন উঠিয়ে নিয়ে চলে গেছে, আমি নিজের চোখে দেখেছি। এটা শুনে জিংলাও চেনকে নিজের ক্যাম্পে ডাকে। ও চেনকে একটা সুটকেস ভর্তি সোনা দিয়ে চেনের কাছ থেকে ক্ষমা চায়। তবে চেন তখনই ওই সুটকেসটা জিংলাওকে ফিরিয়ে দিয়ে বলে, আমি এসব পয়সার জন্য করিনি। যদি সত্যিই তুমি আমায় ধন্যবাদ জানাতে চাইছো তাহলে তুমি এইসব বেআইনি কাজকর্মগুলো করা বন্ধ করে দাও। তখন জিংলাও বলে, না, আমি এটা করতে পারবো না, এতে সমাজে আমার সম্মান চলে যাবে। এই নিয়ে দুজনের মধ্যে ভালো মতন একটা ঝগড়া লেগে যায়। চেন বলে, তোমায় এসব বন্ধ করতেই হবে একদিন না একদিন। এই সময় জিংলাও চেনকে একটা পেপার দেখিয়ে বলে, দেখো, আমরা যেই কোম্পানির হয়ে কাজ করছি ওরা সাপমুক্ত করার কাজ করে থাকে, আর আমরাও সেটাই করছি। চেন আর কিছু বলে না। চেন এখান থেকে যাওয়ার সময় জিংলাওয়ের থেকে একটা জিপ চায়। জিংলাও ওদেরকে একটা গাড়ি দেয়। যাওয়ার সময় এরা আবারও ওই টাইটান পাইথনকে দেখতে পায়। চেন মাফেনকে বলে টাইটান পাইথনটাকে ফোনে ভিডিও করে রাখতে। আচমকাই জন আর আলিয়া এদের গাড়ির সামনে চলে আসে আর এদেরকেই ইয়ংয়ের মৃত্যুর দোষারোপ করতে লাগে। এখানে চেন আর জনের মধ্যে মারপিট লেগে যায়। আলিয়া মাফেনকে একা পেয়ে ওর ওপরই অ্যাটাক করে দেয়, কারণ জিয়াও এই সুযোগে টাইটান পাইথনের পিছনে ছুটেছিল। জন একটু হাট্টাগোট্টা ছিল, সেই জন্য চেন অনেক কষ্ট করে বুদ্ধির জেরে ওকে হারায়, আর মাফেনও একটু চালাকি করে আলিয়াকে ডাউন করে দেয়। যার পর ওরা জিয়াও যেদিকে গেছে সেই দিকে রওনা দেয়। এদিকে জিয়াও এতক্ষণে সেই গুহাটার কাছে পৌঁছে গেছিল যেখানেই টাইটান পাইথন থাকতো। ধীরে ধীরে জিয়াও ওই গুহাটার ভিতর ঢুকে পড়ে। ও দেখে ওখানে বেশ কিছু টাইটান পাইথনের ডিম রয়েছে। ওখান থেকে একটা ডিম জিয়াও নিজের ব্যাগে ভরে নেয়। এরপরও দড়ি ধরে ধরে ওপরে উঠতেই যাবে, এই সময় ইয়ং ওর ওপর অ্যাটাক করে দেয়, যে এখনও বেঁচে ছিল, ও মরেনি। ইয়ং জিয়াওকে কোনো মতেই উঠতে দিচ্ছিল না। এরই মাঝে দেখা যায় টাইটান পাইথনও এখানে চলে এসেছে। তাই আর কোনো উপায় না থাকায় জিয়াও নিজের ব্যাগ থেকে একটা সাপের বিষ বার করে ইয়ংয়ের মুখে দিয়ে দেয়। ইয়ং নিচে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই টাইটান পাইথনটা ওকে মেরে দেয়। জিয়াও এই সময় একবার নিচে পড়ে যাচ্ছিল, তবে ও কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওপরে উঠে আসে। জিয়াও গুহার বাইরে চলে আসে। চেন আর মাফেনও গাড়ি নিয়ে চলে এসেছিল এখানে। ওরা জিয়াওকে গাড়িতে উঠিয়ে নেয়
আর এই সময় দেখা যায় টাইটান পাইথনটাও নিজের গুহা থেকে বেরিয়ে পড়েছে। ও এদের পিছনে পড়ে যায়। চেন জিয়াওকে জিজ্ঞেস করে, তুমি কি আসল কাজটা করেছো? জিয়াও বলে, হ্যাঁ আমি করে দিয়েছি। সাথেই ও এদেরকে সেই ডিমটা দেখায় যেটা ও গুহার মধ্যে থেকে নিয়ে এসেছিল। ডিমটা দেখেই চেন বুঝে যায় যে এই কারণেই টাইটান পাইথন ওদের পিছনে পড়ে গেছে। চেন বলে, আমাদেরকে ওই ডিমটা গুহার মধ্যে রেখে আসতে হবে, নয়তো ও আমাদের সবাইকে মেরে ফেলবে। তবে জিয়াও এই সময় পাল্টি খায়। ও বলে, আমি এটা করতে রাজি নই। এই বলেই জিয়াও মাফেনের গলায় ছুরি ধরে আর চেনকে বলে, সুস্থভাবে গাড়ি চালাও, আমাদের টিম ওটা নিয়ে গবেষণা করবে। একটু দূরেই জিয়াও গাড়ি থেকে নেমে অন্য রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই সময় জিংলাওয়ের লোকেরা এখানে চলে আসে আর এদেরকে ঘিরে নেয়। একজন জিয়াওয়ের থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে ব্যাগটা থেকে ডিমটা বার করে জিংলাওকে দিয়ে দেয়। জিয়াও ওদেরকে বলে, আমি আইএসএমে কাজ করি, তারাই আমায় এই ডিমটা নিয়ে যাওয়ার অর্ডার দিয়েছে। এটা শুনতেই জিংলাও জিয়াওয়ের সাথে হাত মেলায়। এটা দেখে চেন আর মাফেন কিছুটা আশ্চর্য হয়। জিংলাও জানায়, আইএসএম আমায় তাদের সংগঠন থেকে বার করে দিয়েছিল, আর এখন আমি এটা তাদেরকে দেব না, আমি এই ডিমটা কালোবাজারে বিক্রি করব। জিয়াও বারবার ওই ডিমটা জিংলাওয়ের থেকে চেয়ে যাচ্ছিল। এই সময় চেন গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, ডিমটা আমাদেরকে ওই গুহার মধ্যে রাখতে হবে, নয়তো টাইটান পাইথন আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু জিংলাওয়ের লোকেরা এই সময় ওদের মুখ ঢেকে দেয়, যার পর একটা কন্টেনারের ভিতর বেঁধে আলিয়া আর জন ওদেরকে বীভৎস টর্চার করে। ঝং, যাকে চেনরাই ওই দিন বাঁচিয়েছিল, ও জিয়াওকে খুব মারে। ওরা এইবার 1 ড্রাম রক্ত নিয়ে চেন আর মাফেনের গায়ে ঢেলে দেয়, যেটার গন্ধে টাইটান পাইথন এখানে চলে আসে আর চেনদের বেঁধে রাখা কন্টেনারটাকে খুঁজতে শুরু করে। জিংলাও আর ওর লোকেরা একটা ক্যাম্পের মধ্যে লুকিয়ে পড়ে। ওরা জিয়াওকে নিজেদের সাথে নিয়ে যায়। ওরা নিজেদের ক্যাম্প থেকে সিসিটিভি ক্যামেরা দিয়ে ওই কন্টেনারের ওপর নজর রাখছিল। টাইটান পাইথন চেনদের কন্টেনারটায় অ্যাটাক করে দেয়। চেন এই সময় কোনো রকমে ওর বাঁধাটাকে খুলে ফেলে। ও মাফেনের বাঁধাটাকেও খোলার চেষ্টা করছিল। টাইটান পাইথন একভাবে ওদের ওপর অ্যাটাক করে যাচ্ছিল। চেন আর মাফেন কোনো রকমে ওই কন্টেনারের মধ্যে টাইটান পাইথনের সাথে লড়াই করছিল। ক্যাম্পের ভিতর জিয়াও নিজের বাঁধা হাতগুলো খোলার চেষ্টা করছিল। একটা টেবিলে ওই ডিমের ব্যাগটা দেখতে পাচ্ছিল। এদিকে চেন যখনই মাফেনকে নিয়ে কন্টেনার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই আলিয়া আর জন ওখানে চলে আসে আর বাইরে থেকে কন্টেনারটা বন্ধ করে দেয়। ক্যাম্পে জিংলাও এবং ওর লোকেরা ক্যামেরার দিকে দেখতেই ব্যস্ত ছিল। এই সুযোগেরই ফায়দা নিয়ে জিয়াও ক্যাম্প থেকে পালায়। জিয়াও ওই কন্টেনারের ওপরে উঠে পড়ে, যেটার মধ্যেই চেন আর মাফেন ওই টাইটান পাইথনের সাথে জীবন মরণের লড়াই লড়ছিল। জিয়াও মাফেনকে ওপরে উঠিয়ে নেয়, যার পর চেন কোনো রকমে টাইটান পাইথনের থেকে বেঁচে নিজেই কন্টেনারের উপরে উঠে আসে। এবার একদিকে মাফেন আর জিয়াওকে জিংলাও আর ওর লোকেরা অ্যাটাক করে দেয়, আর অন্যদিকে আলিয়া আর জন চেনকে মারার চেষ্টা করে। একটা সময় টাইটান পাইথনও ওই কন্টেনার থেকে বেরিয়ে পড়ে। ও আলিয়ার ওপর অ্যাটাক করতেই যাবে, কিন্তু জন এই সময় ওর সামনে চলে এসে আলিয়াকে বাঁচিয়ে নেয়, আর টাইটান পাইথন জনকে মেরে ফেলে। কন্টেনারের দরজাটা সপাটে ঝংয়ের মুখে লাগে। ঝংয়ের হালাত আরও বেশি খারাপ হয়ে পড়ে। জিংলাও প্রচণ্ড ক্ষেপে যায়। এইবার একদিকে জিয়াও আর আলিয়ার মধ্যে লড়াই হচ্ছিল, আর একদিকে চেন আর জিংলাওয়ের মধ্যে। জিংলাও এখানে চেনকে খুব বাজেভাবে মারছিল। এই সুযোগে জিয়াও আবারও ওই ডিমের ব্যাগটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। জিংলাও ওকে দেখে নেয়। ও তখনই জিয়ার পিছনে ছোটে, আর ওর পিছনে ছোটে চেন আর মাফেন। সমুদ্রে জিয়াও আগে থেকেই একটা নৌকা অ্যারেঞ্জ করে রেখেছিল। জিয়াও কোনো রকমে ওই নৌকাটায় এসে উঠে পড়ে। জিংলাও জিয়াওকে পিছু করতে করতে এসে ওই নৌকোটায় উঠে যায়। ও জিয়াওকে খুব মারে। এতক্ষণে চেন আর মাফেনও এখানে পৌঁছে গেছে। চেন জিয়াওকে বাঁচানোর চেষ্টা করে। এই সময় জিংলাওয়ের সাথে ওর জোরদার একটা ফাইট হয়। মাফেন এই সময় ভিতরে এসে জিংলাওকে সপাটে মারে। ও আহত হয়ে পড়ে। দেখা যায় টাইটান পাইথনও এইবার ওদের এই নৌকোটায় উঠে পড়েছে। চেন তখন ওই ব্যাগটা থেকে ডিমটা বার করে টাইটান পাইথনের সামনে রাখে। তবে জিংলাও কিছুতেই ডিমটা ফেরত দিতে রাজি ছিল না। সেই জন্য ও পিছন থেকে এগিয়ে এসে টাইটান পাইথনের সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু টাইটান পাইথন ওকে সপাটে মেরে খেয়ে ফেলে। যার পর ও নিজের ডিমটাকে মুখে করে নিয়ে নৌকা থেকে জলে চলে যায়। এইবার সব শেষে দেখা যায় জিয়াও চেন আর মাফেনের কাছে ক্ষমা চাইছে। জিয়াও বলে, আমি তোমাদের সাথে বেইমানি করেছি।
সাথেই ও চেনকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি আমায় পছন্দ? চেন বলে, না আসলে আমি অলরেডি একজনের সাথে রিলেশনে রয়েছি। এরপর চেন জিয়াওকে এটাও বলে যে তুমি রিপোর্টে এটা লিখবে যে আইল্যান্ডে প্রচুর সাপ আছে, তাই পর্যটকদের জন্য এটা একটুও সুরক্ষিত জায়গা নয়। সাথেই এরা তিনজন সিদ্ধান্ত নেয় যে এখানে যা কিছুই ঘটলো, যা কিছুই হলো, সেগুলো বাইরের কাউকে ওরা কিচ্ছু বলবে না, ওরা সমস্ত কিছুই সিক্রেট রাখবে। আর এখানেই এই অসাধারণ মুভিটার সমাপ্ত হয়। তো বন্ধুরা, স্নেক কিং আইল্যান্ড এই চাইনিজ মুভিটার বাংলা এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। একটা করে লাইক শেয়ার করে দিও ভিডিওটায়। চ্যানেলে নতুন হলে এবং এইরকমই দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন ভিডিও বাংলায় দেখতে হলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।